কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে সংলগ্ন জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টিপাত পড়ে। বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে, ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন, তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে। এবং দক্ষিণবঙ্গেও আমাদের 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার আগে দুদিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আর এখন আমাদের মনসুনের যেটা অবস্থা, মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আমাদের আজকে বলা হয়েছে আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে, মনসুন ফিরে গেছে। আর আমাদের ঝাড়খণ্ডের পুরোটাই এবং বিহারের, সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তা যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের আজকে পূর্বাভাস, তাতে সাধারণত মেঘলা আকাশেই থাকছে। আর এই যে 1-2 পশলা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আজকে অলরেডি হচ্ছে দুপুরে, আর আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে এখনো, মনসুন উইথড্রল বলছিল না, বৃষ্টি কি মানে বর্ষাকাল শেষ কবে হবে? মানে সবাই প্রশ্ন করছে যে বর্ষা কবে যাবে, এত বৃষ্টি হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে, আপনি বলছেন উইথড্রল হচ্ছে, তাহলে কি বর্ষা শেষের দিকে এগোচ্ছি আমরা? হ্যাঁ, আমি যে অঞ্চলগুলো থেকে, যে রাজ্যগুলো থেকে বললাম, ওদিকে বৃষ্টিপাত কমে গেছে এবং বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। যেমন আমাদের বিহার এর কিছু অংশ যেটা বললাম, ওদিকে এখন শুষ্ক আবহাওয়ায় আছে। আমাদেরও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কমে গেছে এবং আগামী 2 দিন পর্যন্ত আমরা বলছি, তারপরে বৃষ্টিপাতও কমে যাবে। কারণ হচ্ছে মনসুন আমাদের যেটা উইথড্রলের পূর্বাভাস দেওয়া হচ্ছে, মনসুন ফিরে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও সম্পর্কিত, বৃষ্টিপাতও কমে যাবে। বৃষ্টিপাত না কমলে আমাদের এই সময় মৌসুমী বায়ুর ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে। হয়তো উপকূল অঞ্চল আরও কিছুদিন থাকতেও পারে, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কিছু অঞ্চল থেকে এটা আমাদের মনসুন ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। তো এই যে মানে কিছু অংশটা কি কম না বেশি, মানে হ্যাঁ, সেটা একটু আপেক্ষিক থাকে। মোটামুটি পশ্চিমের জেলাগুলো তো থাকবেই। আর উপকূল অঞ্চলে অনেক সময় আমাদের, যেহেতু উপকূল অঞ্চল আমার সংলগ্ন এলাকা বঙ্গোপসাগর থাকে, সেক্ষেত্রে বঙ্গোপসাগরেরও কিছু এলাকা পর্যন্ত না হলে উপকূল অঞ্চল থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা কম থাকে। তার জন্যে আমাদের এখন ওয়েট করতে হবে, কারণ বাতাসের গতি প্রকৃতির কতটা পর্যন্ত এক্স্যাক্টলি যাবে সেটা আগামী আরও 3-4 দিনের মধ্যে সেটা কমপ্লিট বোঝা যাবে। তবে আমরা যেমন 4 দিন পরে আমরা পশ্চিমবঙ্গের, আমাদের যদি 7 দিনের পূর্বাভাস দেখেন, 4 দিন পরে পশ্চিমবঙ্গের সমস্ত থেকেই 4 বা 5 দিন পর থেকে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বলে আমরা দেখছি। সেটা আরও পরবর্তীকালে আরও আপডেট যেটা হবে সেটা আপনাদের বলা। অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ ওই নির্যাতিতার বন্ধুর বিরুদ্ধে আনন্দপুর থানায় এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, আনন্দপুর থানায় 26শে সেপ্টেম্বর তরুণীর নির্যাতনের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি হয়েছে? আনন্দপুর থানায় এসে গতকাল 8 তারিখে একজন কলেজ পড়ুয়া, যিনি 2য় বর্ষের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 2য় বর্ষের পড়ুয়া, তিনি অভিযোগ করেছেন যে 26 তারিখ রাতে তাকে ধর্ষণ করা হয় এবং মদ খাইয়ে বা খাবার খাইয়ে তাকে অচৈতন্য
করেছেন এবং যিনি ধর্ষণ করেছেন তিনি তারই সহপাঠী, অর্থাৎ তারা একসাথে দ্বিতীয় সেকেন্ড ইয়ারে তারা পড়েন। এবং এই লিখিত কমপ্লেন পাওয়ার পর ইতিমধ্যে আনন্দপুর থানা ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেছেন এবং নির্যাতিতা পড়ুয়ার ইতিমধ্যে মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং আলিপুর আদালতে এই নির্যাতিতার গোপন জবানবন্দি করাতে যে আবেদন করা হয়েছে, আলিপুর কোর্ট থেকে ইতিমধ্যে 13ই অক্টোবর ওই নির্যাতিতার গোপন জবানবন্দি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই দ্বিতীয় বর্ষের ছাত্র, সে কিন্তু এখন পলাতক রয়েছে এবং ইতিমধ্যে পুলিশের তরফে ওই মহিলার স্টেটমেন্ট যেমন রেকর্ড করা হয়েছে এবং একই সঙ্গে মেডিকেল করানো হয়েছে। তারা আইনি যে প্রসেস রয়েছে, অর্থাৎ যে ফ্ল্যাটে ঘটনা ঘটেছে সেখানকার বিভিন্ন এভিডেন্স ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, তদন্তে নিয়ে যাওয়ার জন্য হবে। বেশ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ এবং গ্রেফতার মুর্শিদাবাদ থেকে একজন। লেকটাউনের ঘটনা, গ্রেফতার প্রাক্তন প্রেমিক। বিধাননগর সাইবার থানায় অভিযোগ লেকটাউনের তরুণীর, মুর্শিদাবাদ থেকে প্রাক্তন প্রেমিক গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে, কি ঘটনাটা ঘটেছে এবং এই উদয় আগরওয়াল তাকে গ্রেফতার করা হলো কিভাবে, তার বাড়ি কোথায়? সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি থেকে শুরু করে একাধিক অভিযোগ করছিল এবং এরপরেই লেকটাউন থানায় গত মাসে একেবারে তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় লেকটাউনের বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নামে এবং সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এক ব্যক্তির সঙ্গে, উদয় আগরওয়াল নামে, এমনটাই তিনি কিন্তু জানায়। এরপরেই একেবারে 5 বছরের রিলেশন ছিল, সেই সময় কয়েকবার তারা দেখা করে, সেই সময় গোপন ছবি তারা কেউ তুলে রাখে বলে এমনটা অভিযোগ। এরপরেই সেই ছবি যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, সেই ছবি একেবারে ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দেওয়া হয়, টাকা চাওয়া হয়, ব্ল্যাকমেইল করতে থাকে। এই যে যাবতীয় ঘটনা, তার পরবর্তী অভিযোগ যখন ধরা হয়, অভিযোগের পরবর্তীতে সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত উদয় আগরওয়াল তাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে। 5 বছর রিলেশন ছিল, সেই সময় কিন্তু এই ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে রাখে। পরবর্তী ক্ষেত্রে যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, তারপরেই কিন্তু এই ছবি ছেড়ে টাকা হাতানোর অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলছিল। অবশেষে সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করেছে। আজকে আদালতে পেশ করার পরে অভিযুক্ত নিজেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বারাকপুরের মোহনপুরে প্রতারণা চক্র, সেনা পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একেবারে লক্ষ লক্ষ টাকা আদায়। 300-র বেশি চাকরি প্রার্থীকে প্রতারণা। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, বিরাট ফাঁদ তো ফেদে বসেছিল। একদম তাই, দেখো অয়নদা, এইভাবে একেবারে মাঠ তৈরি করে সেই মাঠে ট্রেনিং হবে এবং তাদেরকে বিভিন্নভাবে ঘর ভাড়া করে তাদের এনে রেখে দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রতারণা চক্র ফাঁদ পেতেছিল। কিন্তু এলাকার মানুষের সন্দেহ হলো তারা বিভিন্ন বিশাল বিশাল বাড়ি ভাড়া করে সেখানে তাদের এনে রাখতো। এরকম 300, তারা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বিভিন্ন জায়গা থেকে, গ্রামের শুধু ছেলে নয়, এখানে মেয়েরাও রয়েছে, তাদের এনে রেখে তাদের ট্রেনিং দিয়ে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এরপর মোহনপুর থানা খবর পায়, খবর পেয়ে ঘটনাস্থলে গতকাল রাত্রিবেলায় তারা এখানে তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু 2 জনকে গ্রেফতার করে, গোপাল দাস এবং নির্মল মাইতি। এরা কিন্তু প্রাক্তন সেনাকর্মী এবং একজন প্রাক্তন পুলিশ কর্তা। এই 2 জনকে কিন্তু গ্রেফতার করেছে। এদের মধ্যে একটা বড় চক্র কাজ করছে, কারণ যারা প্রতারিত তারা কিন্তু আমাদের ক্যামেরাকে দেখে তারা ভয়ে পালাচ্ছে। তাদের এতটাই ভয় যে তাদের টাকা গেছে, কিন্তু পরিবারের লোক যদি জানতে পারে তাহলে তাদের পরিবারের কি হবে। এরপর থেকে কিন্তু তারা এলাকা থেকে পলাতক 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে কারা আছে তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ, এক সপ্তাহের মধ্যে এইসব পরিষ্কার হয়েছে। তারপরে ছেলে মেয়েরা এসছে, এখন কি জানি না, এখন কিসের ভর্তি টর্তি, স্কুলের ব্যাপার কি জানি না। ছিল এটা আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং হতো। কিছুদিন যাবৎ বন্ধ ছিল, আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক। আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে। ওটাকে ওখানে আমি জানি ওখানে আর্মিদের ট্রেনিং হয়, এইটাই আমার জানা ছিল। কিন্তু কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। কারুর হাত আছে রয়েছে ভেতরে, এখানে এত বড় কাজ কি করে হতে পারে? এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন, অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে। গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। টাইগার রিজার্ভ কালকে খুলেছিল, কোথাও কোথাও স্বস্তি ফিরেছে, যেমন জলদাপাড়া অভয়ারণ্য পর্যটকদের জন্য খুলে গেল। জলদাপাড়া অভয়ারণ্য 3 রুটে সাফারি চালু বন দফতরের।
প্রথম দিনেই জলদাপাড়ায় উপচে পড়া ভিড়। প্লাবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলদাপাড়া। আমরা দেখেছি গন্ডার ভাসতে, বন্য প্রাণ ভাসতে, হাতি ভাসতে, শিলতোরসা, সিসামারা, হলংয়ের জলে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এই জলদাপাড়া অভয়ারণ্য। পলি জমে জমে ধ্বংস হয়েছে, সবুজ বিপর্যয়। হ্যাঁ, বন্ধ ছিল, তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না, বাট লাকিলি এটা পেলাম। ভালো, মানে এক্সপেকটেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি। তো ভালো, এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে, অনেকটাই ভিড় ছিল। আমাদের যেমন লজেগুলো, প্রত্যেকের লজে এখন গেস্টগুলো আছে যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে। যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের এখন নেই। চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে। রোডগুলো সবগুলোই ভালো আছে, সব রুটগুলো ঠিক আছে। পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে টুরিস্ট এসে কোনো মানে এখানে কি মানে প্রবলেম হবে না। এখানে আসলে প্রবলেম যে হবে না, ডুয়ার্সে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে। এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে। উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয়। যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না, সঠিক চলবে, তাহলে আমরা সবাই খুশি হব। ঠিক আছে, নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে, নট খুশি, সবাইকে যদি ঠিক মতো নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব। আজকে রাইনো তো পাইনি, যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পলির দিয়ে ঢাকা রয়েছে। আর কিছু ছোট্ট রিভার ছিল, সেটা কাভার আপ করে হয়েছে এবং সেখানে একটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছি। আমরা রিভিউ করলাম যে 3টা রুট যে ছিল, শালকুমার রুট এবং আপনার কোদালবস্তি এবং চিলাপাতা রুট। ঠিক, কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং অবধি আমরা যেতে পারছি না, তো তার জন্য ওটা রুট বন্ধ আছে। ঠিক আছে, সেকেন্ড ডেজ, থার্ড ডেজ কি দেখুন, আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না। যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো, অ্যান্ড ইট উইল সেন্ড আ পজিটিভ মেসেজ। মানে আজকে আমরা এই 3টা রুট ওপেন করেছি, রিজন বিং কি ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার, জলদাপাড়া ইজ কামিং টু নর্মাল, there is nothing to worry, and within 4-5 days we will bounce back. This is what I am saying. জলদাপাড়া খুলেছে কিন্তু হলং রুট এখনো বন্ধ। প্লাবনে ভেঙেছে হলং ব্রিজ ভেঙে যাওয়ায় হলংয়ে এখনো বন্ধ পর্যটন। হলংয়ে দ্রুত পর্যটন চালুর আশ্বাস বন দফতরের।